বন্ধুরা, মানুষকে নিয়ে যদি কথা বলতে পারি, সেখানে আমার দ্বারা যদি কোনো ভুল হয়, কোনো অন্যায় যদি আমি করি, সেটা স্বীকার করতেও আমার একটুও বাধে না। হ্যাঁ, অনেক বড় ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি আজকে অন্যায় স্বীকার করছি এবং অন্যায় স্বীকার করব প্রিয়ার কাছে। সেই জন্য ভাবলাম একটা ভিডিও করে, ভিডিওর মাধ্যমে আমি প্রিয়াকে একটু মেসেজ দিই, আর তোমরাও সেটা সাক্ষী থাকো। তোমাদের সামনেই আমি আমার ভুলটা স্বীকার করতে চাই। আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি। কি অন্যায় করেছি আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, এবং কি কারণে আমি ক্ষমা চাইবো সেটাও তোমরা বুঝতে পারবে। চলো ভিডিও তো শুরু করবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যাই হোক, এখন আমাদের প্রিয়া দেবী মানে ম্যাডাম ভীষণ অসহায়। তোমরা তো জানোই যে ও এই মুহূর্তে একা আছে। এখন ও ছেলেকে নিয়ে অত বড় ফ্ল্যাটটা একা আছে। ওর একজন এখন সহকারীর দরকার, মানে যে ওকে একটু দেখভাল করবে। ও যেহেতু এখন একটু অ্যাডভান্টেজে আছে, জানোই তো প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের অনেক সমস্যা, তারপরে ওর তো অনেক বেশি কমপ্লিকেশন, তাই না? সেখানে তো প্রবলেম হবেই। বারবার ওর ওর হাজব্যান্ডের কথা মনে পড়ছে, মিস করছে, কারণ হাজব্যান্ড থাকলে যে সাপোর্টটা পেতো, শুধু সে ফিজিক্যালি কিছু সাপোর্ট করে দিত এমনটা তো নয়, মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন। তারপরে কোনো সমস্যা হলে সে একটা ছেলে দৌড়ে গিয়ে একটা কিছু করা। এবার একটা মেয়ের পক্ষে একটা বাচ্চা আছে, বাড়িঘর মেনটেন করে, তারপরে এইরকম সিচুয়েশনে সব দিক মেনটেন করাটা সত্যি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণে ওর এখন একজন সহকারীর দরকার। যদিও আমি প্রিয়াকে বলতে চাই, সত্যি এরকম কয়েকজন মানুষকে আমি পেয়েছি, জানি না তোমার তাদের মধ্যে কাকে ভালো লাগবে। যাই হোক, এইসব বলবো আজকের ভিডিওতে। তো সেখানে তোমরা দেখলে অভিজিৎ দা মানে প্রিয়ার যে হাজবেন্ড, সে তার নিজের বাড়িতে আর কি, প্রিয়ার শ্বশুর বাড়িতে সবাই মিলে 25 ডিসেম্বর আর কি, 25 ডিসেম্বর সবাই মিলে একটা ইয়ে করে, পিকনিক করে। সেটাকে খুব মিস করলো। যাই হোক, ও ওর ছেলেকে নিয়ে ওর মতো করে বড়দিনটা সেলিব্রেট করার চেষ্টা করলো। স্বাভাবিক, বাচ্চার জন্য তো মায়েরা করবেই, এটা তো ন্যাচারাল, তাই না? বাচ্চার জন্য মায়েরা করবেই। কালকে আমি প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছি, তার আগের দিন আমি প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছি। প্রিয়াকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, তবে অনেক বেশি না, কয়েকটা। যখন প্রিয়ার ছেলে বিএমটির কথা এসেছিল, তখন আমিও কিন্তু প্রচুর ভিডিও করে মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম যে সবাই যাতে ওর পাশে দাঁড়ায়। আর আমাদের যার যেমন ক্ষমতা তেমনভাবে তো করেছি, চেষ্টা করেছি। তো সেখানে আর কতটুকু একটা মেসেজ দিলে একটা ভিডিওর মারফত সেটা যদি 5 জনের কাছে যায়, আমার মনে হয় সেটা থেকে আরও বেশি, অনেকটা বেশি উপকার হয়। আমরা পার্সোনালি এক একজন কতটুকু করেই বা পারি, সেটার চেষ্টা করেছিলাম। তারপরে খুব বেশি নেগেটিভ ওয়েতে প্রিয়াকে নিয়ে আমি ভিডিও করিনি। যেখানে যেখানে খারাপ দেখেছি, দু একটা ভিডিও করেছি। এখন আমি কালকে একটা করেছি ভিডিও, পরশুদিন একটা ভিডিও করেছি, আজকে একটা ভিডিও করছি আর কি। তো সেখানে আমার অনেক কমেন্টস এসছে, তোমরা অনেকেই কমেন্টস করেছো। আরও কিছু মানুষ অনেক কমেন্টস করেছে। দেখো, কন্ট্রোভার্সি করি, তাই না? কন্ট্রোভার্সি মানে হচ্ছে একটা নোংরা খারাপ কন্টেন্ট, মানে এর থেকে নোংরা আর কিচ্ছু হয় না। কন্ট্রোভার্সি, সত্যি কথাই বলছি, তোমরা একটু ভালো করে ভিডিওটা শুনো। কন্ট্রোভার্সি এমন একটা কন্টেন্ট না যেখানে মানুষের মানে বলতে পারো অতীতকে তুলে আনা হয়, অতীতকে নিয়ে কাটাছেঁড়া করা হয়, মানুষকে একদম মানে তার রেপুটেশনকে পুরো শেষ করে দেওয়া হয়, ধুয়ে মুছে। এমন একটা ক্যাটাগরি হচ্ছে এই কন্ট্রোভার্সি, তাই না বন্ধুরা? সত্যি কিনা বলো? অথচ এই কন্ট্রোভার্সিরই আরেকটা পার্ট হচ্ছে রোস্টিং, বা বলো রোস্টিংয়েরই আরেকটা পার্ট হচ্ছে কন্ট্রোভার্সি। সেগুলো কিন্তু আমাদের শুনতে খুব ভালো লাগে। কেন বলো তো? কারণ ওখানে অনেক বেশি স্ল্যাং, অনেক বেশি সুড়সুড়ি দেওয়া কথা ইউজ হয়। তো আর আমরা যে কন্ট্রোভার্সি করি, আমি তো পারি না পার্সোনালি কাউকে ওইভাবে অ্যাটাক করতে, স্ল্যাং দিতে, সুড়সুড়ি দিতে পারি না। যেটা দেখি সামনে সেটুকুই বলি। কন্ট্রোভার্সি যখন করতে এসেছি, আমাদেরও কিছু সিস্টেমকে এখানে মেনটেন করতে হয়, অ্যালগোরিদমের। সেখানে আমরা যাকে নিয়ে কথা বলবো, যে আমাদের কন্টেন্ট হবে, তার অবশ্যই তার ভিডিওতে সে যতটুকু দেখাবে ততটুকু নিয়েই কথা বলার রাইটস আমাদের আছে। তার বাইরে কোনোটা নিয়ে আমরা কথা বলতে পারি না, এটা আমাদের এখতিয়ারের বাইরে, এবং সেটা গাইডলাইন্সের এগেনস্টে চলে যায়, এবং যখন তখন আমাদের ওপরে, আমাদের চ্যানেলটার ওপরে একটা অ্যাটাক আসতে পারে, এবং আমাদের পার্সোনালি আমাদের ওপরেও আসতে পারে। এটা জেনেই কিন্তু এখানে কাজ করতে বসেছি। এবার এই যেই মানুষগুলো বলে না যে আমরা এখানে নোংরামি করি, আমি হিংসুটি, আমাকে কালকেই বলেছে। দেখো, নেগেটিভ কমেন্টস থাকবেই, সেটা নিয়ে সব ক্ষেত্রে কথা বলার নেই। তবে হ্যাঁ, এখানে আমি কাজ করছি, তুমি কাজ করছো, তুমি যেটা দেখাচ্ছ সেটা ধরে আমি কথা বলছি। আমার লাইফে আমি যে কটা কন্ট্রোভার্সি করেছি, তারা যতটুকু দেখিয়েছে তার বাইরে আমার মনে হয় না তাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কোনো কিছু তুলে আমি কখনো কথা বলি, কিংবা তাদের ফ্যামিলির অন্যান্য পার্সনকে তুলে এনে কথা বলি।
যেমন আমাদের এই দুপুর ঠাকুরপো, টিকটক বৌদি, ওদের ক্ষেত্রেও আমি কিন্তু ওদেরকে নিয়েই কথা বলি, এবং ওরা যেহেতু ওদের পাস্ট মানে ওর এক্স হাজবেন্ডকে তুলে এনেছে ততটুকুই বলি আমি, কিন্তু তারা রিলেটেড মানে তাদের যে শ্বশুর শাশুড়িরা আছে, বাবা মায়েরা আছে, তাদেরকে তুলে কিন্তু আমি কথা বলি না। জানলে পরেও প্রমাণ থাকলে পরেও আমি সেগুলোকে এখানে তুলি না। আর বাচ্চাকে তো কন্টেন্ট করতে আমি চাই না, সেটা যার ক্ষেত্রেই হোক, আমার এটা পার্সোনালি ভালো লাগে না। এই ক্ষেত্রেও তাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি যাদেরকে নিয়ে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, তারা যতটুকু দেখায় ততটুকু নিয়েই কিন্তু এখানে কথা হয়। এবার তুমি নেগেটিভ কমেন্টস করতেই পারো, সবার সব ভিডিও ভালো লাগে না। আমাদের সামনে অনেক ভিডিও আছে মানে সামনে চলে আসে, সেগুলো কিন্তু আমরা সবসময় সব ভিডিও দেখি না, অনেক ভিডিও আমরা ইগনোর করি, ভালো লাগে না, যেটা আমাদের ভালো লাগে আমরা সেটাই দেখি। তাহলে তুমি যখন বুঝতেই পারছো যে এখানে একটা নোংরা ভিডিও হচ্ছে, কন্ট্রোভার্সি মানে হচ্ছে নোংরামি, যে কন্ট্রোভার্সি করছে সে হিংসুটে, সে খুব বাজেভাবে কথা বলছে, কারো অতীত তুলে এনে কাটাছেড়া করছে, তাহলে তুমি ভাই সেই ভিডিওতে ঢুকছো কেন দিনের পর দিন? তার মানে কি তোমার খুব সুরসুরি আছে, আমি শুনবো, শুনে আমি হাত ধুয়ে উঠে যাব, তাই না বলো? হ্যাঁ, এগুলো কারা করে জানো? বলবো, সব বলবো। তারপরে আমাকে তুমি বলছো বলো, এখানে ক্রিয়েটার হচ্ছি আমি কাজ করছি, আর আমি কাকে নিয়ে বলছি? যে ক্রিয়েটার তাকে নিয়ে, তাকে রিলেট করে বলছি। তার বাবা মাকেও টেনে আনিনি, তার শ্বশুর শাশুড়িকেও টেনে আনিনি, সে যতটুকু দেখাচ্ছে ততটুকু বলছি। এবার এখানে আমি যদি যাকে কন্টেন্ট করছি তাকে একটা খিস্তি মারি বা তার পরিবারকে খিস্তি মারি, সে কিন্তু মেনে নেবে না। তাই তোমরাও কমেন্টস করারও তোমাদের না একটা লিমিটেশন আছে। আমি ক্রিয়েটার, আমাকে বাজে কথা বলো, আমি তার যেমন উত্তর দেওয়ার সেটা যতটুকু মনে করি দিই। আমার ফ্যামিলি টেনে কথা বললে তোমাদের এগেনস্টে লিগ্যাল স্টেপ নিতে কিন্তু কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু তোমাদের রাইটসের মধ্যে পড়ে না। কমেন্ট সেকশনটা অন করা আছে আর আমি ভিউয়ার্স, তাই জন্য আমি যা ইচ্ছা তাই এখানে ঢেলে দিয়ে যাব, এটা ভাবলে কিন্তু সেটাকে মগের মুলুক বলা হয়। আমি এই প্ল্যাটফর্মটায় বসেছি নিজের যোগ্যতায়, বুঝতে পেরেছো? তোমাদেরকে বলছি, যারা আমাকে যতক্ষণ বলছো আমি কিছু বলি না, আমার ফ্যামিলি তুলে কথা বলতে গেলে গলাটা টিপে ধরবো, এখানে বসে বলছি, বুঝতে পেরেছো? এই প্ল্যাটফর্মটা এমনি এমনি আমাকে দেয়নি, আমি এর যোগ্য বলে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে, আর এটা আমি নিজের ইচ্ছাতে মানে চুজ করেছি যে এইটা নিয়ে আমি কথা বলবো, কাজ করব। ও, আমরা কন্ট্রোভার্সি করি বলে তোমাদের এত খারাপ লাগে না? কন্ট্রোভার্সি করে কেন ইনকাম করব বন্ধুরা? কন্ট্রোভার্সি করে ইনকাম তো ব্লগিং এর নামে যারা নোংরামি করতে পারবে তারা করবে, ইনকাম তো তারা করবে যারা ব্লগিং এর নামে লাইভে এখানে বসে হাজব্যান্ড ওয়াইফ মিলে এটা খেতে পারবে, তাই না? ড্রিঙ্ক করতে পারবে, তারা করবে, তারা তো নোংরা হয় না। ইনকাম তো তারা করবে যারা একটা দুটো করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে ইনভলভ থাকবে, বেড শেয়ার করবে, সেগুলো এখানে আসবে, শুনতে আমাদের হেভি ভালো লাগবে। আর এগুলোর এগেনস্টে যখন কথা বলতে যাব তখন আমরা নোংরা, আমাদের ফ্যামিলিও পর্যন্ত নোংরা হয়ে যায়। যারা এখানে কমেন্টস করতে আসবে, আমি ক্রিয়েটার, আমাকে কমেন্টস করো, আমার ভিডিও ভালো লাগছে না অবশ্যই কমেন্টস করো, আমার ফ্যামিলি তুলে কথা বললে গলা টিপে ধরবো, এখান থেকে বলে দিচ্ছি, পুরো গলা টিপে ধরবো, ধর থেকে গলা নামিয়ে দেবো। আমার পরিবারকে আমি এখানে রিভিল করি না, আমি আমার পাস্ট এখানে তুলে ধরি না, আমি এখানে বিক্রি করতে বসি না পরিবারকে বা কারো সিম্প্যাথি পাওয়ার জন্য এখানে বসিনি। আমার যতটুকু যোগ্যতা এবং ভিডিও দেখে আমার রাইটস আছে, এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এখানে সবাই দেখে, একটা 6 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে একটা 90 বছর বয়সী বয়স্ক মানুষ পর্যন্ত দেখে। সুতরাং এই জায়গায় কোনো নোংরা নর্দমা কেউ ভরতে চাইলে সেটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে। আর যারা তোমরা এই যে বলছো না প্রিয়া ম্যাডাম এত সৎ, প্রিয়া ম্যাডামকে বিক্রি করে আমি খাচ্ছি, কেন প্রিয়া ম্যাডামকে নিয়ে কথা বলছি? আজকে প্রিয়া অসহায়, প্রিয়া অনেকগুলো কাজের লোক পাওয়া গেছে তোমার জন্য, হ্যাঁ সহকারী, আমি একদম আইডি ধরে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি, বুঝতে পেরেছো? নাম তোমাকে পাঠিয়ে দেবো, দেখো তো এদের মধ্যে কাউকে তোমার চুজ হয় কিনা, কারণ এরা নাকি তোমার জন্য এতই পজিটিভ দিয়েছিল তোমার বিএমটির সময়। দেখো তো এই আইডিগুলো পাঠাবো, 2 টাকাও দিয়েছিল যখন বলেছিলে ছেলের বিএমটি করবে, একটু দেখো তো আমরা কি করছি, সেটাতে তাদের মির্গির রোগ উঠছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঈর্ষা, এদের ক্ষমতা নেই, এদের ক্ষমতা ওই নেটটা আছে, নেটটাকে নষ্ট করব, অন্যের পয়সায় ধ্বংস করবো, আর এখানে যারা কাজ করছে তাদেরকে এসে একটা করে চিমটি কাটা কমেন্টস এখানে করে দিয়ে যাব। বুঝতে পেরেছো বন্ধুরা? এটাই হচ্ছে এদের কাজ। আজকে আমার মেইন টপিকস হচ্ছে প্রিয়াকে নিয়ে তো কথা বলবোই, অনেক কথা প্রিয়াকে নিয়ে বলবো, কিন্তু তার আগে আজকে একটু এদেরকে ধোয়াবো, খুব ভালো করে ধোয়াবো। যাও, প্রিয়া এখন অসহায়, হাজবেন্ড নেই, একা,
ছেলেকে নিয়ে রয়েছে অত বড় একটা ফ্ল্যাটে, ওর এখন একজন সহকারী প্রয়োজন, নিজেই ঘোষণা করেছে। যাও, তোমরা তো এত ভালোবাসো প্রিয়াকে, ভীষণ ভালোবাসো, তাই না গো? যাও তো একটুখানি প্রিয়াকে গিয়ে একটু সাহায্য করে আসো। যদি সেটা না পারো আমাদের পেছনে এসে চিমটি কেটো না। তোমাদের কেউ পা ধরেনি, কেউ বলেনি যে কন্ট্রোভার্সি ভিডিও তোমাদেরকে দেখতে হবে। জানোই তো এটা কন্ট্রোভার্সি হচ্ছে। আবার অনেকে আবার জ্ঞান মারে, জানো তো, নিজস্ব কন্টেন্ট নেই, এদেরকে কতভাবে বোঝাবো, মানে মূর্খ কত প্রকারের হয়। নিজস্ব কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সি হয় না। তুমি তাহলে এখানে একটা চ্যানেল খোলো, কন্ট্রোভার্সি করো, আমাকে কন্টেন্ট করো, বুঝতে পেরেছো? ওটা হবে কন্ট্রোভার্সি। তুমি আমাকে কন্টেন্ট করে কন্ট্রোভার্সি করো। যোগ্যতা নেই, কথা বলতে পারবে না, না পারবে না, যোগ্যতা নেই বলেই তো মানুষকে পেছন থেকে চিমটি কাটো। আরও একবার তোমাদেরকে আমি ওয়ার্ন দিচ্ছি, বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে আরেকবার সাবধান করে দিচ্ছি, আমি ক্রিয়েটার, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো। আমার ফ্যামিলির দিকে আঙুল তুললে হাত শুদ্ধ উপড়ে নিয়ে আসবো। যতটা ভালো ল্যাঙ্গুয়েজের সঙ্গে এখানে আমি কথা বলি, ততটা খারাপ হতে আমাকে বাধ্য করবে না, বুঝতে পেরেছো? আজকে নিজের প্রতি সেই বিশ্বাসটা আছে বলেই না মানুষকে নিয়ে কথা বলার মতো পজিশনে আমি বসে আছি, কথা বলতে পারছি। তোমাদের মতো পেছন থেকে ম্যান করি না। আর কেন বলেছি সেটাও এখন বোঝাবো। আচ্ছা বন্ধুরা, আমরা কন্ট্রোভার্সি করি মানে আমরা খারাপ, প্রিয়াকে নিয়ে ব্যবসা করছি। তোমরা একটা কথা বলো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত আছে, প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে মেয়েদের জীবনে। আজকে আমি এখানে বসে কথা বলছি তোমাদের সঙ্গে, আমার জীবনের কোনো অতীত নেই, আমার সবটা একদম স্মুথলি, সব ভালো? কখনোই না। শুধু আমি কেন, তোমরা আমার জায়গায়, তোমরা যারা ওপাশ থেকে দেখছো, তোমরা বলো তো, তোমরা জীবনে কি স্ট্রাগল করোনি, সাফার করোনি? তোমরা কোথাও কারো দ্বারা তোমরা অপমানিত হওনি? কিন্তু হ্যাঁ, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। মেয়ে মানেই অ্যাডজাস্ট করতেই হবে, ত্যাগটা মেয়েদেরকেই বেশি করতে হয়। তাই বলে তোমরা যারা দেখছো, কিংবা আমি যে ক্রিয়েটার, আমরা কি সিম্প্যাথি নেওয়ার জন্য অন ক্যামেরা সব বলবো? মানুষ কথায় কথায় বলে অন্যের পার্সোনাল লাইফে কেন ইন্টারফেয়ার করি? বন্ধুরা, পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার অধিকার কারো নেই। সে তো অন্য কেউ তো জানবেই না তোমার পার্সোনাল লাইফে কি ঘটছে। আমি এখানে বসে আছি, আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার অধিকার কি তোমাদের আছে? ঠিক তেমনি আমারও নেই। কিন্তু কেউ যদি আজকে একটা চ্যানেল খুলেছে, এই যে আমি চ্যানেলটা খুলেছি ব্যবসা করার জন্যই, নিশ্চয়ই মুখ দেখানোর জন্য না, যার জন্য আমি কাজ করছি, তাহলে এটা ব্যবসায়িক জায়গা। এখানে এসে আমি যদি আমার পাস্ট নিয়ে ঘ্যানর করি, যেটা অন্য কেউ জানেই না, জানতে চাইও নি, এসে ঘ্যানর করি, সবার কাছ থেকে সিম্প্যাথি নিতে চাই, মানে আমি একটা আমার স্যাড স্টোরি এখানে প্রেজেন্ট করা, মানে কি মানুষ সিম্প্যাথেটিকভাবে আমার দিকে অ্যাট্রাক্ট হবে, এটাই তো তার মিনিং। তাহলে আমি আমার ব্যবসায়িক জায়গায় আমার স্যাড স্টোরি দিচ্ছি, মানে আমার স্যাড স্টোরিটা দিয়ে শুনিয়ে আমি সিম্প্যাথেটিকভাবে মানুষের থেকে কিছু নিতে চাইছি। আর এখানে কাজটা, সোশ্যাল মিডিয়ার কাজটাই হচ্ছে মানুষকে নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে না। আমি ভিডিও করছি, অন্য কেউ দেখবে, সেটাই হচ্ছে আমার ইনকাম, এখানে কাজটাই হচ্ছে তাই। তাহলে পরে এই যে যারা বলে পাস্ট, আমরা কি অন্যের পাস্ট, যে কিনা এখানে রিভিল করছে না, তার পাস্ট এখানে তুলে নিয়ে আসি? পাস্ট কোথায় থাকলো? যদি আমি আমার পাস্ট সেই জিনিসটাকে পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি করলাম, সেটা কি পাস্ট থাকলো? আজকে তোমাদেরকে একটু ধরিয়ে দেব। এই যে প্রিয়া ম্যাডামের কথা বলেছি কালকে ভিডিওতে, আমি যা বলেছি, প্রিয়া ম্যাডামের হাজবেন্ড মাতাল, নেশাখোর, পরকীয়া আসক্ত কিনা জানি না, দুটোই হতে পারে, এটা তো প্রিয়া ম্যাডাম নিজে বলেছে। কি বন্ধুরা, আমি বলেছি, আমরা বলেছি, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? একদমই না, প্রিয়া ম্যাডাম নিজে বলেছেন। 9 বছর ধরে সে সহ্য করেছে, আজকে তার এত কমপ্লিকেশন, সে আজকে প্রেগনেন্ট। এই অবস্থায় একটা মেয়ের কাছে তার হাজবেন্ড অ্যাট ফার্স্ট, মানে প্রথম চয়েস, তার হাজবেন্ডকে ভীষণভাবে প্রয়োজন কিনা বলো? তাহলে আমি যখন 9 বছর ধরে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারিনি, বা 9 বছর ধরে এটাকে নিয়েই চলেছি, তাহলে আমি এই 5 মাসে তো প্রিয়া ম্যাডাম বোধহয় পড়েই গেছে, তাহলে আর কয়েকটা মাস আমি আমার হাজবেন্ডের এই অভ্যাসটা নিয়ে আমার হাজবেন্ডকে আমার পাশে রাখতে পারবো না? আজকে প্রিয়া ম্যাডাম একটা কথা বললো, তোমরা কি শুনেছো? যে আমার বিশ্বাস আছে আমার স্বামীর প্রতি, সে ঠিক ফিরে আসবে। তার মানে কি, বিশ্বাসটা কখন থাকে, কার ওপর থাকে?
যে সেই বিশ্বাসের মতো কাজ করে বা বিশ্বাসটা রাখার যোগ্য, এরকম কোনো প্রমাণ আমরা পেয়েছি, তার উপরেই তো আমাদের ট্রাস্টটা থাকে, তাই না? তার মানে কি, তার স্বামী বিশ্বাসযোগ্য, বিশ্বাস রাখার মতো কাজ বহু করেছে। আজকে হয়তো তার একটা দিক খারাপ বা খারাপ ভালো আমি জানি না, এটা তৈরি করা কিনা সেটাও আসবে, সবই সামনে আসবে, যেটাই হোক না কেন, সেখানে দাঁড়িয়ে আমি যখন বিশ্বাসই তাকে করতে পারছি, তাহলে তাকে কেন আমি আমার কাছে রাখতে পারলাম না আমার এরকম কন্ডিশনে? আচ্ছা বন্ধুরা, এই যে প্রিয়া ম্যাডাম বললো না, এতগুলো ঘর ইচ্ছা করছিল না মুছতে, কষ্ট হচ্ছিল, এই অবস্থা, জানি আমরাও তো মা হয়েছি, তুমিও মা হয়েছো, আমরা বুঝি যে এই কষ্টটা কেউ নিতে পারে না, কেউ নিতে পারে না, আর এই কষ্টের ভাগ কাউকে দেওয়াও যায় না, সম্ভব নয়। সেখানে তুমি যখন জানো, আজকে তুমি ফালাকাটায় এসছো, কদিন হয়েছে? প্রিয়া ম্যাডাম গ্রামের বাড়ির থেকে ফালাকাটায় এসছে 1-1.5 মাস হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে প্রিয়া ম্যাডাম 5 মাসের প্রেগনেন্ট, এখানে আসার আগে থেকেই প্রিয়া ম্যাডাম জানতো প্রিয়া ম্যাডাম প্রেগনেন্ট? আমি ভুল বলছি, তাই না বন্ধুরা? সব বোঝাবো তোমাদেরকে। আমরা কন্ট্রোভার্সি করি তো, তাই একটু লজিক ম্যাজিকটা বেশি রাখতে হয়, আর ওই যে বলেছি শকুনের চোখ, প্রত্যেকটা পয়েন্টকে ধরে আমাদের কাজ করতে হয়, কিচ্ছু করার নেই, এই কাজটার জন্যই তো বসেছি। তো সেখানে প্রিয়া ম্যাডাম অফিসিয়ালি হয়তো ঘোষণা করেনি, এখানে আসার পর প্রিয়া ম্যাডাম ঘোষণা করেছে সে প্রেগনেন্ট, লাইভ প্রুফ দিয়ে, কিন্তু প্রিয়া ম্যাডাম তো জানতো প্রিয়া ম্যাডাম প্রেগনেন্ট। যদি সেটাই না হতো, যেদিন আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, নিশ্চয়ই তার পরের দিনই আমার পেটটা অত বড় হয়ে যায় না? হয়ে যায়? হয় না তো, এটা তো হয় না, কোনোভাবেই হয় না। সুতরাং প্রিয়া ম্যাডাম যখন জানতো সে প্রেগনেন্ট, তাহলে 4 BHK ফ্ল্যাট নেওয়ার প্রয়োজনই ছিল না, কারণ তাকে তো কাজ একাই করতে হবে, একটা বাচ্চা আছে, সংসার, তার বিজনেস, ছেলের পড়াশুনো, তাহলে কাজ তো সব আমাদেরকে একাই করতে হয়, তাই না? যতই আমি অসুস্থ থাকি, যাই থাকি না কেন, সেখানে 4 BHK না নিয়ে 2 BHK নিলে কি হতো না? না, এটা নিয়ে কেন আমরা কথা বলবো? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কেন কথা বলবো? ওর ব্লগিং চ্যানেল, ও একটা অনেক বড় ইউটিউবার, তাই না? 3 লাখের একটা চ্যানেল, ও ওর ভিডিওতে যা ইচ্ছা তাই দর্শককে গেলাতে পারবে, আর দর্শকও বসে বসে সেটা গিলবে, কিন্তু ওখানে যে নোংরামিটা থাকে, যে মিথ্যেটা থাকে, সেটা যখন আমরা ধরিয়ে দেব, আমরা নোংরা, আমরা হিংসুটি, আমরা বাজে, কত কিছু শুনতে হয়, তাই না? অ্যাকচুয়ালি যারা এই ধরনের কথাগুলো বলে না, কমেন্টস করে না, তাদের মানসিকতাই এরকম, তাই জন্য দেখবে যে যেরকম সে সেরকমকেই সাপোর্ট করবে। ঠিক বলছি কি না? একটা জিনিস দেখো, এই যে অনেকে বলে পার্সোনাল লাইফ, ওর লাইফে কি করছে সেটা নিয়ে তোমাদের দরকার কি? কেন সেটাকে কাটাছেঁড়া করছো? কাটাছেঁড়া কাকে বলে বন্ধুরা? কাটাছেঁড়া কাকে বলে তোমরা আমাকে একটু বলো। আমার স্বামী নেশাখোর, মাতাল, তাই তো? 9 বছর ধরে তো আমরা জানতাম না বন্ধুরা, আমরা জানতাম, তোমরা কি জানতে? জানতাম না, কারণ 9 বছর ধরে আমাদের ম্যাডাম এই কথাগুলো সামনে বলেনি। আজকে কেন বললো ম্যাডাম? ম্যাডাম আজকে কেন বললো? মানুষ জিজ্ঞেস করার আগেই নাকি ম্যাডামের মনে হয়েছে আমি আর আমার ছেলে বাজারে যাব, তখন মানুষ আমাকে জিজ্ঞেস করবে, তাই জন্য বলে দিচ্ছি আমার স্বামীর এই নেশা আছে, তাই জন্য আমার স্বামীকে পাঠিয়ে দিয়েছি। মানুষ আগে জিজ্ঞেস করতো, তারপরে তুমি না কি উত্তর দিতে বলতে। আর একটা মানুষের সঙ্গে 9 বছর সংসার করছো, তার কি খারাপ আছে সেটা অন ক্যামেরা এখানে বলার তো প্রয়োজন ছিল না। কেন অন্যভাবে বলা যেত না যে ও আয়ুষের বাবা একটা অন্য কোনো কাজের জন্য বাইরে গেছে, বা সে তার নিজের বাড়িতে গেছে একটা পার্সোনাল কাজের জন্য, কারণ তোমার তো বিশ্বাস আছে তোমার স্বামী ফিরে আসবেই। তুমি তো প্রপার সিঙ্গেল মাদার হয়ে যাওনি যে আর কোনোদিনও তোমার স্বামী ফিরে আসবে না। এক এক দিন ভিডিওতে এক এক রকম কথা কেন বলছো বন্ধুরা? তোমরা বলো, এই কথাটা যদি আজকে আমাদের ম্যাডাম বলতো যে সে তার নিজের কাজের জন্য তার নিজের বাড়িতে গেছে, কাজটা মিটে গেলেই আসবে, দর্শক কি তাকে এটার ওপরে আরও কোশ্চেন করতো? কি কোশ্চেন করতো? দর্শক তো জানতোই না তার হাজবেন্ডের যে আরেকটা সাইড আছে, তার হাজবেন্ড যে মাতাল, জানতাম আমরা। জানিয়েছে কে? কে জানিয়েছে? এই প্রিয়া ম্যাডাম। তাহলে তার পার্সোনাল লাইফ হলো কোথায়? তাহলে সেটা নিয়ে কেন কথা বলতে পারবো না? অমনি পার্সোনাল লাইফ নিয়ে নাকি কাটাছেঁড়া করছি, তাই না বন্ধুরা? আরও একটা কথা তোমাদেরকে আমি বলবো, শাক নিয়ে, চকলেট নিয়ে, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না, অলরেডি অনেক ভিডিও তো নেমে গেছে, তোমরা ওই পার্টসটা তো জানো। আমি মেন কথাগুলো বলবো, ওইসব কথা আমি বলতে চাই না। প্রিয়া ম্যাডাম কিন্তু ক্লারিফিকেশন ভালো দিতে পারে, এবং কোনো খারাপ কমেন্টস, বা বিশেষ করে কমেন্টসের থেকে অনেক বেশি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো ভিডিও করলে তার উত্তরটা কিন্তু প্রিয়া ম্যাডাম হেভি ভালো দেয়, হেভি ডাট আছে। আসলে নিজেকে অনেক বড় মনে করে ম্যাডাম, মনে করে আমার একটা 3 লাখের চ্যানেল হয়ে গেছে, কোথায় 7,000 8,000-এর চ্যানেলগুলো, 30,000 35,000-এর চ্যানেলগুলো আমাকে জাজ করবে? কারা এরা? এটাই হয় গো বন্ধুরা। নাহলে এই প্রিয়া ম্যাডামের শুরুটা তোমাদের মনে আছে তো? খুব ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো, পুরোটা রিয়েল ছিল,
খুব ভালো লাগতো সাধারণ গ্রামের একটা বউ, সেই ছোট্ট একটা এক কামরার ঘর কি সুন্দর পরিষ্কার গুছিয়ে গাছিয়ে রাখতো। সেই থেকে প্রিয়া ম্যাডামকে দেখি। আর আজকের প্রিয়া ম্যাডাম তোমরাই দেখো। প্রিয়া ম্যাডাম বলছে, শর্টসটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যে প্রেগনেন্ট অবস্থায় চিত হয়ে শুতে নেই, তাতে বাচ্চারও কষ্ট হয়, মায়েরও কষ্ট হয়। সে টিপস দিচ্ছিল, এটা খুব ভালো জিনিস, টিপস দেওয়াটা খুব ভালো জিনিস, এটা তো খারাপ না, অনেকেই জানে না। তাহলে আমি যখন জানি যে চিত হয়ে শুলে আমার বাচ্চার অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে, সেখানে আমার যখন এত কমপ্লিকেশন আছে, আমাকে এই ভিডিওটা করার জন্য, এই শর্টসটা করার জন্য চিত হয়ে শুয়ে তাকে দেখাতে হবে কেন? মুখে বললে কি মানুষ বুঝতে পারে না? বুঝতে পারে না? না, এই পয়েন্টসগুলো ধরলে আমরা খারাপ। বুঝতে পেরেছো বন্ধুরা? আরও একটা কথা, স্কুল ভর্তি, ফর্ম ফিল আপ হলো, স্কুলে গেলেও ভর্তি করবে, সেটা নিয়ে তো আমি আগের ভিডিওতে কথা বলেছি। স্কুলে গিয়ে দেখো স্কুল বন্ধ। আমার বাচ্চাকে আমি একটা স্কুলে অ্যাডমিট করাবো, তাই না? আমার অ্যাডমিশনের জন্য একটা ডেট তো থাকবে, কটা পর্যন্ত স্কুলটা খোলা থাকে সেটা তো মানে আমরা জানবো। আর এখন তো গ্রুপ হয়ে গেছে, এখন যে কোনো স্কুলে তুমি যখন একটা ফর্ম তুলবে তোমাকে কিন্তু অ্যাড করে নেয়, তো সেখানে সমস্ত নোটিশগুলো সেইভাবেই চলে আসে। ধরে নিলাম কোনো নোটিশ আসেনি, কিন্তু খবর তো থাকবে, স্কুল থেকে তো বলে দেবে এই ডেটে কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কিন্তু স্কুলটা খোলা থাকবে। আমাদের ম্যাডামের আবার সব কিছুতে একটা করে পয়েন্ট ছেড়ে যেতে হবে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হতে হবে। ম্যাডাম তো নিজেই বলেছে আমি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, অথচ ওই মুহূর্ত পর্যন্ত ম্যাডামকে নিয়ে কিন্তু কেউ কন্ট্রোভার্সি করেন, মানে এই বিষয়টা কেউ জানতোই না তার স্বামী মাতাল। ম্যাডাম অ্যাডভান্স, বলেছি না মন পড়তে পারে, ম্যাডাম অ্যাডভান্স সব কিছু জানে। ছেলের স্কুলে গেল ফর্মটা নিয়ে, স্কুলে গিয়ে স্কুলটা বন্ধ, স্কুল বন্ধ, ফর্মটা জমা দিতে পারিনি, সেই নিয়ে আবার অনেকে কমেন্টস করেছে, অনেকে ভিডিও নামিয়েছে। তার আবার উত্তর দেওয়ার জন্য ম্যাডাম বসে পড়েছে এবং বলেছে ভিউয়ার্সদের ভাষায়, কন্টেন্ট ভিউয়ার্সরা দিয়েছে তো কন্টেন্ট নিয়ে তো কাজ করতেই হবে, তাতে আমার দুটো পয়সা আসবে। তাহলে ভিউয়ার্সরা কন্টেন্ট দিচ্ছ তোমরা, ও যদি কাজ করতে পারে, তাহলে ক্রিয়েটাররা কন্টেন্ট দিচ্ছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে কাজ করবো না কেন? দুটো পয়সা কামাবো না কেন? ও তাতেও তোমাদের জ্বালা লাগে, তাই না? তাতেও জ্বালা লাগে। যাই হোক, সিবিএসসি বোর্ড না ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এটা নিয়ে অনেক কনফিউশন ছিল, ম্যাডাম কিন্তু এই কনফিউশনটা দূর করে দিল। আমরা ফর্মটা দেখলাম এবং দেখালেও ওখানে লেখা আছে প্রপোজড সিবিএসসি। তার মানে কি? সিবিএসসি দ্বারা অনুমোদিত নয়, মানে এটা হয়তো খুব শীঘ্রই সিবিএসসি হয়ে যাবে, কথাবার্তা চলছে, যার জন্য ওখানে আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেখা আছে। যেসব স্কুলগুলো সিবিএসসি বোর্ড হবে, এটা তো দিল্লি বোর্ড, সিবিএসসি হোক বা আইসিএসসি হোক, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে পড়ে না, কখনোই পড়ে না। হ্যাঁ, আমাদের স্টেটের মধ্যে যেসব স্কুল আছে, আমাদের স্টেটে কোনো রিচুয়াল থাকলে সেটাকে অনেক সময় সেই ক্ষেত্রে ছুটি দেওয়া হয়, কিন্তু ছুটির পরিমাণটা কম হয়। ছুটির পরে যেমন দুর্গা পুজোতে আর পুজো ভ্যাকেশন আমার মেয়ের ক্ষেত্রে যেমন অনেক কম থাকে, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে প্রচুর থাকে, তাই না বন্ধুরা? আমি ভুল বললাম? আর প্রিয়া ম্যাডাম তো সব কিছু অনেক বেশি জানে, খুব বেশি জানে প্রিয়া ম্যাডাম। এই জন্য বললাম, তোমরা ঠিকই বলেছো, আমার ছেলের স্কুল জানুয়ারি থেকেই শুরু হবে। জানুয়ারি থেকে শুরু হয়, যেহেতু একদম প্রি নার্সারি, অনেক ক্ষেত্রে ছোট বাচ্চা তো, তারা যাতে স্কুলে একটা অভ্যাস হয়, সেই জন্য এপ্রিলের জায়গায় হয়তো 2 মাস আগে থেকে বলে, এটা হয়। তবে আমাদের এখানে এরকম সিস্টেম দেখিনি, 7 দিন আগে থেকে এদের স্কুল হওয়া, মানে আমার মেয়ের স্কুলে একদম নার্সারি থেকে কেজি 2 পর্যন্ত বাচ্চাদের 7 দিন 10 দিনের জন্য এক্সট্রা ক্লাস, মানে এক্সট্রা মানে কি, শুধু ওই কেজি 2 পর্যন্ত বাচ্চাদেরই ক্লাস হবে, আর তাদের একটা ওয়েলকাম হয়, অনেক বড় করে সেলিব্রেশন হয়। 10 তারিখের পর থেকে আমার মেয়েদের মানে গাড়িগুলো, ভিকেলসগুলো ছাড়া হয়, তার আগে পর্যন্ত গার্জিয়ানরা দিয়ে যাবে, নিয়ে আসবে, কারণ বাচ্চা তো কান্নাকাটি করে, আমিও করেছি আমার মেয়ের ক্ষেত্রে। তো সেটাই বললাম, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাই জন্য জানুয়ারি থেকেই শুরু হয়। ও অবশ্য বলেছে যে না, স্কুলটা মানে একমাত্র প্রি নার্সারিগুলো জানুয়ারি থেকে শুরু হবে, বাকিটা নাকি এপ্রিল থেকে শুরু হবে। যাই হোক, যেহেতু এটা সিবিএসসির অনুমোদিত, আমি তো বললামই, তো সেই কারণে, কিন্তু প্রপার সিবিএসসি নয় স্কুলটা, ফর্মটা তো আমি দেখেছি। এইবার আরেকটা কথা বলি, ম্যাডাম খুব জানে, খুব বিশেষজ্ঞ ম্যাডাম। যেমন কালকে বলেছিল না, তার ছেলেকে কি জানি কথাটা বলেছিল, বন্ধুরা ভুলে গেলাম আমি, কি জানি কথাটা একটা বললো না ছেলেকে, যে আয়ুষ লুক অ্যাট মি, হ্যাঁ লুক অ্যাট মি। তো ম্যাডাম অনেক বেশি জানে, তো সেই জন্য ম্যাডাম বললো যে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আমিও জানি এটা সিবিএসসি বোর্ড আমাদের অল ওভার ইন্ডিয়াতে মার্চ থেকে শুরু হয়। না ম্যাডাম,
নাই জানতে পারি, আমিও এখানে অনেক কিছু বলি, অনেক কিছু তো আমার স্লিপ অফ টাং হয়, অনেক কথা আমি ভুল বলি, আমাকে কমেন্টস করে এবং সেটা থেকে আমি শিখি। এটা কোনো অপরাধ নয়, আমি বলছি না এটা তোমার অপরাধ, আমি শুধু বলছি এতটা ওভার কনফিডেন্স ভালো না, শিক্ষার কোনো বয়স থাকে না, সত্যি কথাই। কনফিডেন্স ভালো, আমি সব জানি, এটা আমার মনে করাটা ভুল। আমি এখন আমার মেয়ের কাছ থেকেও অনেক কিছু শিখি, বিশেষ করে ইংলিশ, কারণ আমরা তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, সুতরাং এর জন্য কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। আর একটা ম্যাডাম, একটা কথা বলছি, মার্চ থেকে কোনো স্কুল শুরু হয় না, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলো এপ্রিল থেকে শুরু হয়, মার্চে এয়ার এন্ডিং মান্থ হয়, যেহেতু আমার মেয়ে পড়ে প্লাস আমার হাজব্যান্ড যেহেতু সার্ভিস করে, ওদের মার্চে এয়ার এন্ডিং মান্থ, ওই মার্চে ওদের বছর শেষ হয়, এপ্রিল থেকে কাউন্ট হয়, ওদের স্কুল সেশন সবই এপ্রিল থেকে শুরু হয়। একটু এটা কোনো খারাপ বিষয় না, জাস্ট একটু বললাম, মানে এত ওভার কনফিডেন্ট ভালো না। তো আমাদের ম্যাডামের বারবার হাজব্যান্ডের কথা মনে পড়ছে, বারবার হাজব্যান্ডের কথা মনে পড়ছে, হাজব্যান্ডকে মিস করছে। যেখানে বিশ্বাস আছে তার স্বামী ফিরেই আসবে, সে একা, তার একজন সহকারীর দরকার, সে একা পেরে উঠছে না, একা একা সব দিক সামলাতে পারছে না, কারণ এই অবস্থা স্বাভাবিক, ইচ্ছে করে একটু শুয়ে থাকে, এটা বুঝি, এটা কোনো অপরাধ নয়। তাহলে সেখানে হাজব্যান্ডকে একবার ফোন করে ডেকে নিলেই তো হয়, ফোন করে ডেকে নিলেই তো হয়। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস কোনটা জানো? ম্যাডামের হাজব্যান্ড নেশাখোর মাতাল, ম্যাডামের কথায়। আচ্ছা বন্ধুরা, নেশাখোর মাতাল, সে তার নিজের এলাকায় বন্ধুদের পাল্লায় পড়লে সে ওই নেশাটা করে, 9 বছর ধরে সে ওই একই জায়গায় থেকেও আমাদের ম্যাডাম তার স্বামীকে এখান থেকে সরিয়ে আনতে পারেনি। আজকে ম্যাডাম ওখান থেকে এতটা দূরে আছে, সেখানে দাঁড়িয়ে এইখানে বসে ম্যাডাম কি করে বুঝবে তার হাজবেন্ড ওই নেশা থেকে ঠিক সরে আসবে? কি করে বুঝবে? তাহলে এই জায়গাটাতে তোমাদের কি মনে হচ্ছে? আজকে যখন তার গ্রামের বাড়ির থেকে সে 3-3.5 ঘন্টার ডিফারেন্সে থাকছে, সেখানে তার চোখের সামনে তার হাজবেন্ড থাকলে সে তো দেখতে পাবে যে তার হাজবেন্ড নেশা করছে না, বন্ধুদের সঙ্গে থাকছে না, টাইম কাটাতে পারছে না। তো সে এখানে না রেখে সে কি করলো, না তুমি যেখানে নেশা করো সেখানেই চলে যাও, নিজে থেকে যদি কখনো ভালো হয় তবে ফিরে এসো। 9 বছরে নিজে থেকে ভালো হয়েছে ম্যাডাম? 9 বছরে তো নিজে থেকে ভালো হয়নি, তাহলে তুমি এক্সপেক্ট করছো কি করে আজকে তোমার হাজবেন্ডকে তুমি সেই ওখানেই পাঠিয়ে দিলে যেখানে সে নেশা করবে, তার বন্ধুরা আছে, সেখানেই ভালো হওয়ার জন্য পাঠালে? বন্ধুরা, এখানে তোমাদের হাসি পাচ্ছে? হাসি পাচ্ছে তোমাদের? এর থেকে ম্যাডাম কি করতে পারতো? নিজের কাছেই রাখতো, নিজের কাছে রেখে ম্যাডাম বোঝাতো, কিংবা ম্যাডাম বলতো যে এখন তুমি একটা বাচ্চার বাবা, আরও একটা বাচ্চা আসতে চলেছে, আমার এইরকম অবস্থা, তুমি এখানেই থাকবে। তাহলে তো ম্যাডাম চোখে চোখে রাখতে পারতো, কিংবা সে তার নিজের জায়গায়ও যেতে পারতো না, বন্ধুদের সঙ্গে মিশতেও পারতো না, আর নেশাটাও করতে পারতো না। বন্ধুরা, আমি ভুল বলেছি তাই না, বলো বন্ধুরা? কিন্তু ম্যাডাম সেটা করেনি, ম্যাডাম সেখানেই পাঠিয়েছে যেখানে গেলে সে নেশাটাই করবে। মানে তুমি ঠিক আগুনেই ঝাঁপ দাও, ওই আগুনটাই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বিষয়টা সেরকম হলো না? না, বিষয়টা সেরকম হয় না। এই যে যারা এসে আমার ফ্যামিলি তুলে কমেন্টস করে, তাদের কাছে এইগুলোই ভালো লাগে, তাদের ফ্যামিলিতেও বোধহয় এইরকম জিনিস হয়। বাধ্য হলাম ফ্যামিলি তুলে কথা বলতে। আমার ফ্যামিলি তুলে কথা বললে আমি কাউকে ছেড়ে কথা বলবো না, সে আমার যেই হও না কেন। পার্সোনাল লাইফ কোনটাকে বলে আমরা বুঝি, আমরা এখানে কাজ করি মানে আমাদের প্রাইভেসিকে বিক্রি করতে আসি না। পার্সোনাল লাইফ তুলে কি কথা বলেছি নাকি, দেখিয়েছি নাকি, বিক্রি করতে এসছি নাকি, সিম্প্যাথি নিতে এসছি নাকি? তাহলে এই কথাগুলো না বললেই তো হতো যে আমার স্বামী নেশাখোর, তাহলে তো এইটা নিয়ে কথা হতো না, কন্ট্রোভার্সি হতো না। কন্ট্রোভার্সি কে চাইছে? শুরু থেকেই কি আমাদের ম্যাডামকে নিয়ে কন্ট্রোভার্সি হতো নাকি? একদমই হতো না। কখন থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে? যখন থেকে বিএমটির এই খেলাটা শুরু হয়েছে। আচ্ছা, আমরা ভুল, বিএমটির জন্য যে টাকা তুলেছে সবাই জানো তোমরা, কেন বিএমটি করলো না? আমি কত টাকা কি উঠেছে আমি এই বিষয়ে যেতে চাই না, নিশ্চয়ই ওর ছেলের জন্য অন্য কোনো ওয়েতে ট্রিটমেন্ট করছে, কিন্তু আমি যখন অন্য কোনো ওয়েতে ট্রিটমেন্ট করবো নিশ্চয়ই আমি জানতাম, নিশ্চয়ই জানতাম। তাহলে আমি বিএমটি করবো বলে এখান থেকে মানুষকে বোকা বানালাম কেন? সত্যি কথা বলেই আমি করতে পারতাম। আমার পয়েন্ট হচ্ছে এই জায়গাতে যে মিথ্যে কেন, সত্যি দিয়েই আমি কাজটা করি না। আমি তো বলছি না তোমার ছেলে হয়নি, তোমার ছেলে তো অসুস্থ, সেটা সবাই জানে। সত্যিটা বললেই হতো যে বিএমটি নয়, আমি অন্য ওয়েতে ট্রিটমেন্ট করবো, তার জন্য আমার অর্থের প্রয়োজন। তাহলে তো আজকে তোমাকে নিয়ে এত কথা হতো না। ম্যাডাম আরও একটা ক্লারিফিকেশন দিয়েছে যে আজকে আমি যেটাই করবো সেটাতেই খারাপ মানুষ ধরবে, কারণ একটা পয়েন্টস আমি ক্লিয়ার করিনি। আমি ওই মুহূর্তে ভেবেছি এই পয়েন্টসটা ক্লিয়ার করার কিছু নেই, ওটাই তো মেন পয়েন্টস। ম্যাডাম কেন ক্লিয়ার করলে না তুমি? আজকেও কথাটা তুলেও তুমি ক্লিয়ার করলে না। ওই মেন পয়েন্টসটা হচ্ছে বিএমটি, তোমার কাছে কিছু ক্লিয়ার করার মতো নেই তো। তুমি আবার বললে এখন থেকে আর ছাড়বো না, প্রত্যেকটা পয়েন্টস ধরে আমি ক্লারিফিকেশন দেবো। প্রত্যেকটা পয়েন্টসের ক্লারিফিকেশন দিচ্ছ, আসল পয়েন্টসটাকেই তুমি সরিয়ে রাখছো কেন? কারণ ওই পয়েন্টসটা আমরা যেটা বলেছি সেটাই সত্যি, সেই জন্য ওটা নিয়ে কথা বলার মতো ম্যাডামের কাছে কিছু নেই। প্রমাণ ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি।
এরপরেও তোমরা যদি অন্ধ থাকো আমার বাবা কিছু করার নেই। যাই হোক, ম্যাডামের যার কাছ থেকে শোনা গেল যে ম্যাডামের হাজবেন্ড নাকি গ্রামের বাড়িতেই আছে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো, ফালাকাটা থেকে ম্যাডামের গ্রামের বাড়ি খুব বেশি ডিফারেন্স না, 3-3.5 ঘন্টা লাগে, এটা আমি শুনেছি। তো সেখানে কি যাতায়াত করতে পারে না? যাতায়াত করতে পারে না? না, ওই যে বলেছিলাম কালকের ভিডিওতে যে ক্যামেরাটা কে করে দিচ্ছিল, একজন পুরুষ মানুষের গলার আওয়াজ শোনা গেছে। বন্ধুরা তোমরা আরেকবার ভিডিওটা দেখে এসো, আমি তো মিথ্যে বলেছি? শোনা গেছে কিনা একটু দেখে এসো। যাই হোক, সেটা কথা নয়। আচ্ছা বন্ধুরা, আমি ভুল বলেছি, সবই ভুল বলেছি। ম্যাডাম যখন এই যে ক্রিসমাস সেলিব্রেট করবে বলে, মানে তার কথা স্কুলে গেলে ফর্ম জমা হলো না, পরের দিন নাকি আবার স্কুলে গিয়ে দেখাবে আমাদের যে স্কুল বন্ধ কিনা। মানে ম্যাডামের কি অবস্থা, সব কিছুই নাকি আজকাল লাইভ প্রুফ দিয়ে দেখাতে হবে। যখন প্রয়োজন তখন দেখাচ্ছে না, অপ্রয়োজনের সময় ম্যাডাম দেখাবে। যাই হোক, তো যখন ছেলেকে নিয়ে ঢুকলো আর কি, সিঁড়ি থেকে মা আর ছেলে উঠছে। আচ্ছা বন্ধুরা, ক্যামেরাটা তখন কে করে দিচ্ছিল? ফ্ল্যাটটায় তো এখন মা আর ছেলে দুজনেই আছে, নিশ্চয়ই পাশের ফ্ল্যাটের কেউ এসে এতটা হেল্প করেনি, করেছে? মানে তাকে ক্যামেরাটা, ফোনটা আগে দিয়ে আসা হয়েছে যে তুমি একটু ক্যামেরা করো, আমরা ওপর থেকে নিচে, মানে নিচ থেকে ওপরে উঠবো? এরকম মানুষ আছে নাকি? মানে আমার আশেপাশে তো নেই যে কেউ আমাকে একটু এরকম করে ক্যামেরা করে দেবে, নিজের লোক ছাড়া। জানি না, তোমাদের সামনে তুলে দিয়ে গেলাম, তোমরা এই প্রশ্নের উত্তর খুঁজো। যাই হোক ম্যাডাম, তোমার জন্য অনেক সহকারী পাওয়া গেছে, আইডিগুলো আমি স্ক্রিনশট মেরে রেখেছি, দেখো এদের মধ্যে কাউকে তোমার পছন্দ হয় কিনা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।